হ্যালো এভরিওয়ান, আজ থেকে আমরা ম্যাথ এক্সপ্রেসের অঙ্ক চালু করছি। যে অঙ্কে যে কোর্সে থাকবে যারা অঙ্ক কিছু জানে না, সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আর কিছু জানে না, তারাও এই ক্লাস করে অঙ্কে একবারে এক্সপার্ট লেভেলে চলে যেতে পারে। একদম জিরো লেভেল থেকে একদম এক্সপার্ট লেভেলে চলে যেতে পারে। ঠিক আছে, তো আজ থেকে শুরু করছি। আজকের বিষয় হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের মধ্যে অনেক রকম সংখ্যা রয়েছে বা অনেক রকম জিনিস রয়েছে। কোন সংখ্যাটাকে কী বলে সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে এক থেকে শুরু করে যে সমস্ত সংখ্যাগুলো পাওয়া যায়, 1 2 3 4 5 6 7, এই যে গোটা এরকম পাখি ভাষায় বলতে গেলে যেগুলো যে গোটা যে সংখ্যাগুলো পাওয়া যায় 1 2 3 4 করে, এক থেকে শুরু করে যতদূর পর্যন্ত যাবে, যার অশেষ যার কোনো শেষ নেই। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো অর্থাৎ কোনো বস্তু গণনার জন্য যে সমস্ত সংখ্যাগুলো পাওয়া যায় আমরা পাই, সেগুলি হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, যেমন 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এর শেষ নেই। ঠিক আছে, শুরুটা হবে 1 থেকে কিন্তু শেষ নেই। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে। তাহলে আমাদের যদি কোশ্চেন করা হয় যে স্বাভাবিক সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, এটাকে আমাদের বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যার বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো আমরা দেখি। যেমন দুটো স্বাভাবিক সংখ্যাকে, তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা কোনগুলো দেখলাম, যেগুলো 1 থেকে শুরু হয়ে 2 3 4 ডট ডট যেতেই থাকবে সেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো যখন এই দুটো স্বাভাবিক সংখ্যাকে, যে কোনো দুটো বা একই দুটো যখন স্বাভাবিক সংখ্যায় যোগ করা হয় তখন কি হয়? ঠিক আছে, যখন যোগ হয়, এক নম্বর কি, যে এই একটা স্বাভাবিক সংখ্যা প্লাস এই একটা স্বাভাবিক সংখ্যা, যখন এইখানে একটা স্বাভাবিক সংখ্যা এবং এইখানে একটি স্বাভাবিক সংখ্যা, বা একই স্বাভাবিক সংখ্যা আমি দু জায়গায় লিখতে পারি। ঠিক আছে, বলতে চাইছি যে যখন দুটো স্বাভাবিক সংখ্যার মধ্যে যোগ করা হয়, যে যোগ চিহ্ন দিয়েছি, যখন যোগ করা হয় তখন আমাদের একটা উত্তর, যে উত্তরটা আসবে সেটা সবসময় একটা স্বাভাবিক সংখ্যায় আসবে। ঠিক আছে, এখানে কি আসবে? একটা স্বাভাবিক সংখ্যা আসবে। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। এখানে আমি ধরুন 2 দিলাম, ঠিক আছে, এখানে হয়তো আমি 3 দিলাম, যোগ করলাম আমি 2 আর 3 যোগ করে আমাদের কত আসবে? 5। এই 5টা আমাদের একটা স্বাভাবিক সংখ্যা। এই যে এর মধ্যে থেকে আসবে 5, তাই না? তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে সব সময়কার জন্য সেটা একটা স্বাভাবিক সংখ্যায় আসবে। ঠিক আছে, এবার যদি এটা বিয়োগ হয় তাহলে কী হবে দেখি। বিয়োগের ক্ষেত্রে কী হয় দেখি। আচ্ছা, এটা যদি বিয়োগ হতো, বিয়োগের ক্ষেত্রে হচ্ছে যে দুটো স্বাভাবিক সংখ্যাকে যদি বিয়োগ করা হয়, সবসময় যে স্বাভাবিক সংখ্যা আসবে তা নয়, অনেক সময় স্বাভাবিক সংখ্যা বাইরে আসে, মাইনাস চিহ্নে চলে আসে। ঠিক আছে, যেমন আমি বলি যে এইখানে আমি যদি একটা স্বাভাবিক সংখ্যা আমি ধরলাম যে 2 নিয়েছি। ঠিক আছে, তো এইখানে আমি নিয়েছি যে এখানে হয়তো নিয়েছি -2, এইখানে হয়তো নিয়েছি +1। তো এটা যদি আমরা বিয়োগ করি, আমাদের উত্তর কত আসবে? এখানে -1 আসবে। এই মাইনাস প্লাসের যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা পরের ক্লাসে দেখবো, কখন মাইনাস আসছে কখন প্লাস আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে আমি কি দেখলাম যে এইখানে একটা -1 আসছে আমাদের, তাই তো? আমার 2 টাকা ধার ছিল, আমি 1 টাকা জমা দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমার 1 টাকায় ধার রইলো, 1 টাকা ধার রইলো। আমাদের এখানে কি কোনো মাইনাস চিহ্ন রয়েছে কি স্বাভাবিক চিহ্ন? কোনো মাইনাস চিহ্ন নেই, তাহলে সব পজিটিভ রয়েছে, মানে প্লাস চিহ্ন। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে যখন দুটো স্বাভাবিক সংখ্যাকে আমরা যখন যোগ করছি তখন কিন্তু এটা সবসময় স্বাভাবিক সংখ্যায় আসছে, কিন্তু যখন দুটো স্বাভাবিক সংখ্যাকে আমি বিয়োগ করছি তখন যে সবসময় স্বাভাবিক সংখ্যা আসবে তা নয়। এটা স্বাভাবিক সংখ্যা আসতে পারে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা আসতে পারে। যেমন আমি এটা যদি 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের কত উত্তর আসবে? এখানে আমাদের উত্তর আসবে 1। একটা কিন্তু আমাদের একটা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, কিন্তু তারপরে সবসময় যে স্বাভাবিক সংখ্যা আসবে তা নয়। যেমন এখানে যদি -2 নেই আর এখানে যদি 1, -2 থেকে যদি 1 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে আমাদের আসবে কত? -1 উত্তর আসবে। এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে সর্বদা আমরা কি বলতে পারি যে দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে যখন বিয়োগ করব তখন কিন্তু সর্বদাই স্বাভাবিক সংখ্যা আসবে না। আচ্ছা, তাহলে এবার আমরা গুণের ক্ষেত্রে দেখব। যখন দুটো স্বাভাবিক সংখ্যাকে আমরা গুণ করব তখন কি হবে? আচ্ছা, যখন দুটো আমরা স্বাভাবিক সংখ্যা গুণ করব, ঠিক আছে,
সবসময় যে স্বাভাবিক সংখ্যা আসবে তা নয়, ঠিক আছে। কারণ যদি আমি এইখানে নিই, যদি আমি এখানে 3 নিই, এখানে যদি আমি 2 নিই, এই দুটোকে গুণ করলে আমাদের 3 গুণে 6 আসবে। 6টা আমাদের একটা স্বাভাবিক সংখ্যা ঠিকই, কিন্তু তারপরে যে সবসময় আসবে তা নয়। যেমন আমি এখানে যদি -3 নিই, ঠিক আছে, তাহলে এখানে -6 হয়ে যাবে। 3 গুণে 6 আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। কিন্তু এই -6টি কিন্তু এখানে কোন জায়গায় আছে কি মাইনাস নেই, তার মানে এখানে বোঝা যাচ্ছে কি -6টা এখানে বোঝা যাচ্ছে কি সব গুণ করলে, দুটো স্বাভাবিক সংখ্যার মধ্যে গুণ করলে স্বাভাবিক সংখ্যা আসতে পারে আবার নাও আসতে পারে। সবসময় যা আসবে তার কোনো মানে নেই, অনেক সময় মাইনাস চিহ্নও চলে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি মাইনাস না হয়, যদি এখানে মাইনাস হতো, তাহলে যদি সেই 3 দুগুণে 6 প্লাসে মাইনাস মাইনাস হয়ে যায়। এই প্লাস মাইনাসের ব্যাপারগুলো আমরা পরবর্তী ভিডিও দেখবো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এটা ভাগ করতাম তাহলে কি হতো? যদি আমরা ভাগ করতাম, যদি ভাগ করতাম, এখানে 4 নিলাম, এখানে 2 নিলাম, ভাগ করলে কত আসবে আমাদের? 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 2 দুগুণে 4। এই যে 2 সংখ্যাটা এলো আমাদের, এই 2 সংখ্যাটা একটা স্বাভাবিক সংখ্যা ঠিকই, কিন্তু এইখানে যদি আমি 2 বসাতাম, এখানে যদি 2 বসাতাম, এখানে যদি 4 বসাতাম, তাহলে ভাগটা এমন হতো, ভাগটা এমন হতো, এখানে একটা দশমিক নিয়ে আমাকে একটা শূন্য নিতে হতো, 4 5 20, উত্তর আমাদের কত আসতো? 0.5 আসতো। আমাদের এখানে দশমিক কোনো সংখ্যা আছে কি? নেই কো। তার আমরা এখানে কি বুঝতে পারছি যে দুটো স্বাভাবিক সংখ্যার মধ্যে ভাগ হলে স্বাভাবিক সংখ্যা আসতে পারে আবার নাও আসতে পারে, ঠিক আছে। সব সময় যে স্বাভাবিক সংখ্যা আছে তা নয়। তাহলে 1 নম্বর আমরা কি দেখলাম? 1 নম্বর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা 1 নম্বরে কি দেখলাম? আচ্ছা, 1 নম্বরে যোগের সময় আমরা দেখলাম কি সব সময় দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে আমরা সবসময় একটা স্বাভাবিক সংখ্যা পাবো। আচ্ছা, 2 নম্বরে আমরা কি দেখলাম? যখন বিয়োগ করা হবে দুটো স্বাভাবিক সংখ্যার মধ্যে, তখন স্বাভাবিক সংখ্যাও আসতে পারে আবার স্বাভাবিক সংখ্যা নাও আসতে পারে, ঠিক আছে। মানে সবসময় যে স্বাভাবিক সংখ্যা আসবে তা নয়। আচ্ছা, 3 নম্বরে আমরা কি দেখলাম? 3 নম্বরে আমরা দেখলাম যে দুটো স্বাভাবিক সংখ্যাকে যখন গুণ করা হবে, দুটো স্বাভাবিক সংখ্যাকে যখন গুণ করা হবে সবসময় যে স্বাভাবিক সংখ্যা আসবে তা নয়, ঠিক আছে। অনেক সময় স্বাভাবিক সংখ্যা নাও আসতে পারে, ঠিক আছে। বলা যেতে পারে যে সব সময় স্বাভাবিক সংখ্যা আসবে না, বা সব সময় স্বাভাবিক সংখ্যা আসবে না। আচ্ছা, এবার হচ্ছে যে 4 নম্বরে আমরা কি দেখলাম? 4 নম্বরে দেখলাম যে যখন দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে ভাগ করা হবে, ঠিক আছে, যখন দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে ভাগ করা হবে সবসময় যে দুটো স্বাভাবিক সংখ্যার মধ্যে ভাগ করার মধ্যে যে একটি স্বাভাবিক সংখ্যা আসবে তা নয়, স্বাভাবিক সংখ্যা আসতেও পারে, স্বাভাবিক সংখ্যা নাও আসতে পারে, ঠিক আছে। যেমন আমরা এই আগের ভাগে দেখলাম আমরা, ঠিক আছে। তাই আমরা এখানে বলা যেতে পারে যে সবসময় স্বাভাবিক সংখ্যা আসবে না, ঠিক আছে। ব্যাস, তাহলে স্বাভাবিক সংখ্যাটা আমাদের কমপ্লিট হলো। বেশ, এবার আমরা দেখব অখণ্ড সংখ্যা। 2 নম্বর দেখব অখণ্ড সংখ্যা। আচ্ছা, এর আগে আমরা কি দেখলাম? যে 1 থেকে শুরু করে যতদূর পর্যন্ত যাওয়া যায় যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে বোঝায় যে আগে দেখলাম কি স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার আগে একটা শূন্য যোগ হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থাকছে তার আগে একটা শূন্য যোগ হচ্ছে। তাহলে অখণ্ড সংখ্যা মানে কোনগুলো রয়েছে? যে শূন্য থেকে শুরু করে যে 1 2 3 4 5 4 করে যে সমস্ত সংখ্যা আছে সেগুলো সব আমরা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছি। যেমন আমি বলি 0 1 2 3 4 5 ডট ডট ডট, মানে যেতেই থাকবে যেতেই থাকবে। তাহলে আগেটা স্বাভাবিক সংখ্যা আমরা কি দেখলাম? যে স্বাভাবিক সংখ্যা মানে শুধু এইখান থেকে এই 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 যতদূর যাওয়া যায় আর কি, ততদূর হচ্ছে সব আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে। আর অখণ্ড সংখ্যার মধ্যে কি পড়ছে? অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে স্বাভাবিক সংখ্যা তো আগে থাকছি, তার সঙ্গে যোগ হচ্ছে শূন্যটা, তাই তো। তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে এখন কি? অখণ্ড সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 যতদূর পর্যন্ত যাওয়া যায় সেগুলো সব আমাদের অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। এবার কথা হচ্ছে যে যখন আমাদের দুটো অখণ্ড সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করা হবে তখন আমাদের কি উত্তর আসবে, ঠিক আছে। যেমন আমরা দেখি যে যদি আমরা 1 নম্বরে যে দুটি অখণ্ড সংখ্যার মধ্যে আমরা যদি যোগ করি, দুটি অখণ্ড সংখ্যার মধ্যে যদি যোগ করি, যেমন আমি যদি এখানে 0 বসাই, এখানে যদি 3 বসাই, তাহলে আমাদের যোগ ফল আসবে 3। 3টা আমাদের একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে, অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, এটা কোনো বিযোগ চিহ্ন নেই গো, মাইনাস চিহ্ন নেই গো, তার মানে এটা আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ছে, মানে এটা অখণ্ড সংখ্যা হচ্ছে, তাই তো। আচ্ছা, যদি আমরা এইখানে 0-র বদলে যদি আমরা 9 বসাতাম, এখানে যদি আমি 4 বসাতাম, তাহলে 9 আর 4 13 আসতো আমাদের, এটাও আমাদের স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা এখানে কি বুঝতে পারছি? যে যখনই দুখানা অখণ্ড সংখ্যা আমরা যোগ করব সব সময় সেটা হবে কি আমাদের একটা
অখণ্ড সংখ্যায় আসবে। যখন আমরা দুখানা স্বাভাবিক অখণ্ড সংখ্যাকে যোগ করব, সে যে কোনো দুখানা সংখ্যা হতে পারে, যে কোনো দুখানা অখণ্ড সংখ্যাকে যখন আমরা যোগ করব তখন আমাদের যোগফল সর্বদা একটা অখণ্ড সংখ্যায় আসবে। ঠিক আছে। আচ্ছা 2 নম্বরে আমরা কি দেখব, যে যখন দুটি অখণ্ড সংখ্যাকে বিয়োগ করা হবে তখন আমাদের কি সবসময় সংখ্যা অখণ্ড সংখ্যা আসবে। যেমন আমি বলি এখানে বিয়োগ চিহ্ন, এখানে যদি আমি -9 বসাই আর এখানে যদি শুধু 4 বসাই তাহলে আমাদের উত্তর কত আসবে? -5 আসবে অবশ্যই, তাই তো? এই -5 কিন্তু আমাদের এই সংখ্যার মধ্যে নেই গো, মানে এই 0 থেকে শুরু করে 1 2 3 4 5 এই যে যাচ্ছে সংখ্যাগুলো, এখানে আমাদের কোনো মাইনাসের কোনো চিহ্ন নেই, তাই না? তার মানে আমি এখানে বলতে পারছি যে দুটো অখণ্ড সংখ্যার মধ্যে বিয়োগ করলে সব সময় অখণ্ড সংখ্যা আসবে না। ঠিক আছে, ব্যাস এটা হলো যোগ আর বিয়োগ গেল। এবার আমরা দেখব গুণ আর ভাগ। দুটো অখণ্ড সংখ্যার মধ্যে গুণ করলে এবং ভাগ করলে কি হয়। আচ্ছা 3 নম্বর আমরা দেখব কি ভাগ। দুটো অখণ্ড সংখ্যার মধ্যে যদি ভাগ করা হয় তাহলে কি হবে, আমাদের সবসময় কি অখণ্ড সংখ্যা আসবে। যেমন আমরা দেখি যদি আমরা 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত উত্তর আসবে? 2 আসবে উত্তর। এই 4কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 2 4, তাহলে আমাদের উত্তর আসবে 2। এটা আমাদের একটা স্বাভাবিক সংখ্যা, মানে অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ছে। ঠিক আছে, কিন্তু যদি আমরা এটা এইখানে 2 লিখতাম এখানে 4 লিখতাম তার মানে এটা কি করতে হতো, আমাদের এখানে দশমিক সংখ্যা নিতে হতো, যে একটা 0 2 4 5 20 হতো। এই যে দশমিক সংখ্যাটা পাচ্ছি তখন আমরা কি পেতাম? 0.5। এই 0.5কে আমাদের এখানে কোথাও রয়েছে নেই গো, তখন আমাদের এটা এই দুটো অখণ্ড সংখ্যার মধ্যে ভাগ করলে সবসময় যে একটা অখণ্ড সংখ্যা আসবে তার কোনো মানে নেই। ঠিক আছে, অখণ্ড সংখ্যার নাও আসতে পারে। আচ্ছা এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে যোগ বিয়োগ। আচ্ছা গুণটা দেখা হলো না, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুণটা। আচ্ছা দুটো অখণ্ড সংখ্যার মধ্যে গুণ করলে যদি আমি এই দুটো সংখ্যাকে গুণ করি তাহলে আমাদের 4 2 8 আসবে। 8টা আমাদের একটা স্বাভাবিক অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, কিন্তু যদি আমি এটা -2 করে দিতাম তাহলে মাইনাস প্লাসে মাইনাস চলে আসতো, -8 চলে আসতো। এই -8টা কিন্তু আমাদের কোনো স্বাভাবিক সংখ্যার কোনো অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে না, কারণ এখানে কোনো মাইনাসের চিহ্ন নেই, সেজন্য এটা মাইনাস চিহ্নের মধ্যে পড়ছে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে দুটো অখণ্ড সংখ্যার মধ্যে গুণ করলে সবসময় যে অখণ্ড সংখ্যা আসবে তা নয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যে দুটো অখণ্ড সংখ্যার মধ্যে যখন আমাদের যোগ হচ্ছে তাহলে আমাদের সবসময় একটা পূর্ণ সবসময় আমাদের অখণ্ড সংখ্যা আসবে। যখন দুটো অখণ্ড সংখ্যার মধ্যে বিয়োগ হবে তাহলে তখন আমাদের কিন্তু সবসময় যে পূর্ণ অখণ্ড সংখ্যা আসবে তা নয়। আচ্ছা 3 নম্বরে আমরা কি দেখলাম, যে দুটো অখণ্ড সংখ্যার মধ্যে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের সবসময় অখণ্ড সংখ্যা আসছে না। 4 নম্বরে আমরা কি দেখলাম, যে যখন আমরা দুটো অখণ্ড সংখ্যার মধ্যে ভাগ করলাম সেক্ষেত্রে আমাদের সব ক্ষেত্রে যে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা আসছে তা নয়। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখবো যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা পূর্ণ সংখ্যা 3 নম্বরে দেখবো আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে যে যখন আমরা অখণ্ড সংখ্যার সঙ্গে, অখণ্ড সংখ্যা মানে হচ্ছে যে 0 থেকে শুরু করে 1 2 3 যতদূর যাওয়া যায়, এই অখণ্ড সংখ্যার সঙ্গে, এগুলো সব কি আমাদের অখণ্ড সংখ্যা, এগুলো সব অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যার সঙ্গে আগে, এই অখণ্ড সংখ্যার আগে যখন আমরা এই মাইনাস চিহ্নগুলো যোগ করবো, -1 -2 -3 ডট 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 যতদূর যাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যা কোনগুলো হচ্ছে, যখন আমরা এই অখণ্ড সংখ্যা থেকে এইখান থেকে, তো আমাদের এইখান থেকে এই দুটো সব অখণ্ড সংখ্যা, এই অখণ্ড সংখ্যার সঙ্গে যখন আমরা তার আগে অখণ্ড সংখ্যার আগে যখন -1 -2 -3 মানে মাইনাস দিকগুলো আমরা দেখবো। ঠিক আছে, সেগুলো সব আমাদের এই সমস্ত দিকটা যোগ হবে, যখন মানে এই মাইনাস দিকটা যোগ হবে প্লাস এই দিকটা, মানে পুরোটা যখন থাকবে তখন হবে আমাদের কি এটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এবার পূর্ণ সংখ্যার মধ্যে এই যে 0, এই 0-র এই দিকে যে সংখ্যাগুলো থাকবে, ঠিক আছে, সেগুলো সব ধনাত্মক সংখ্যা, মানে পজিটিভ সংখ্যা, ইংরেজিতে যা বলা হয় পজিটিভ সংখ্যা, পজিটিভ নাম্বার। ঠিক আছে, এবং এই 0-র এই দিকে যেগুলো মাইনাসে রয়েছে সেগুলো বলা হয় কি ঋণাত্মক।
ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম, অখণ্ড সংখ্যার সঙ্গে যখন মাইনাস চিহ্নগুলো যোগ হচ্ছে, মাইনাস সংখ্যাগুলো যোগ হচ্ছে বা ঋণাত্মক সংখ্যাগুলো যখন যোগ হচ্ছে, সেগুলো সব মিলিয়ে তখন হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা হচ্ছে। পূর্ণ সংখ্যা যেগুলো পজিটিভে থাকে সেগুলো হচ্ছে বা যোগ চিহ্ন থাকে, বা শুধু সংখ্যা যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের সব ধনাত্মক সংখ্যা, এবং যেগুলোর সঙ্গে মাইনাস চিহ্ন যোগ থাকে সেগুলো হচ্ছে আমাদের সব ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, এবার যখন দুটি পূর্ণ সংখ্যার মধ্যে যোগ করা হয়, এবার আমরা যোগ বিয়োগ গুণ ভাগটা দেখবো যে পূর্ণ সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি হয়। 1 নম্বর, যখন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে যোগ করা হয়, যখন দুটি পূর্ণ সংখ্যার মধ্যে যোগ করা হয় তখন সবসময় আমাদের একটা পূর্ণ সংখ্যায় আসবে। যেমন আমি বলি, এখানে যদি -2 নিই, এখানে যদি 3 নিই, তাহলে আমাদের কত -5, এই যে কত -5 এদিকে আসবে, মাইনাস এদিকে চলে আসবে। আর যদি আমি মাইনাস নাও নিতাম তাহলে আমাদের শুধু 5 আসতো, শুধু 5টা তো এদিকের মধ্যেই পড়ছে। তার মানে আমাদের কি বোঝা যাচ্ছে যে যখন দুটি পূর্ণ সংখ্যার মধ্যে যোগ করা হবে তখন সবসময় একটা পূর্ণ সংখ্যায় আসবে। আচ্ছা, এবার যদি আমরা বিয়োগ করতাম তাহলে কি হতো, যদি পূর্ণ সংখ্যার মধ্যে যদি বিয়োগ করতাম, যদি দুটো পূর্ণ সংখ্যার মধ্যে বিয়োগ করতাম, তাহলে এটা যদি 2 থেকে যদি 3 বিয়োগ করা হতো তাহলে আমাদের ওটা আসতো -1 আসতো, -1 আসতো। ঠিক আছে, কিংবা যদি এটা আমরা 3 থেকে যদি 2 বিয়োগ করতাম, যে কোনো সংখ্যা বসতে হবে, যে কোনো সংখ্যা বসি, যে আমাদের যেটা উত্তর আসবে সেটা আমাদের সবসময় একটা পূর্ণ সংখ্যায় আসবে। অর্থাৎ দুটো পূর্ণ সংখ্যার মধ্যে, এখানে একটা পূর্ণ সংখ্যা, এখানে একটা পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা আমি বসাই না, এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, এখানেও যে কোনো পূর্ণ সংখ্যা আমি বসাই, যদি বিয়োগ করি আমাদের সবসময় সেটা একটা পূর্ণ সংখ্যায় আসবে। আচ্ছা, এবার হচ্ছে যে বিয়োগের পর হচ্ছে গুণ, যদি আমরা দেখি 3 দুগুণে কত আসবে 6, 3 দুগুণে আসবে 6, এই 6টা আমাদের একটা পূর্ণ সংখ্যা। যদি এখানে মাইনাস বসাতাম তাহলে -6 আসতো, এখানে যদি মাইনাস বসাতাম এখানে না বসিয়ে তাহলে তাও সেই -6 আসতো, প্লাস মাইনাসে মাইনাস হতো। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে যখন যোগ করা হোক, বিয়োগ করা হোক বা গুণ করা হোক, সবসময় আমাদের একটা পূর্ণ সংখ্যা আসবে, সবসময় পূর্ণ সংখ্যা আসবে। কিন্তু যদি দুটো পূর্ণ সংখ্যার মধ্যে ভাগ করা হয়, দুটি পূর্ণ সংখ্যার মধ্যে যদি আমরা ভাগ করি, দেখি যে 4 থেকে যদি আমি 2 ভাগ করি, ঠিক আছে, সবসময় 4 দিয়ে এবার একটা 8 দিয়ে নিই, 8 থেকে যদি 4 দিয়ে ভাগ করি আমরা, 8কে যদি 4 দিয়ে ভাগ করি আমাদের, তাহলে উত্তর কত আসবে আমাদের 4 দুগুণে 8, 2 আসবে। 2টা আমাদের একটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে ঠিকই, কিন্তু আমরা যদি এটা করি, 4টা এখানে বসাই আর 8টা যদি এখানে ভাগ করি, মানে 8কে যদি 4 দিয়ে ভাগ করি, 4কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, একটা দশমিক নিতে হবে, 0, 8 5 40, তাহলে আমাদের এখানে উত্তর কত আসছে 0.5 আসছে না। তাহলে 0.দশমিক সংখ্যা আমাদের এখানে কোথাও নেই। তার মানে আমরা এখানে কি বুঝতে পারছি যে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে যদি ভাগ করা হয় সবসময় সেটা পূর্ণ সংখ্যা আসতেও পারে না আসতেও পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি পেলাম আমরা একবার দেখে নিই, সবটা একবার দেখে নিই। এক নম্বর কি পেলাম আমরা, যখন দুটো যে কোনো দুটো পূর্ণ সংখ্যাকে আমরা যোগ করছি তখন আমরা সবসময় কি পাবো, সবসময় আমরা পূর্ণ সংখ্যায় পাবো। আচ্ছা, 2 নম্বরে আমরা কি দেখলাম, যখন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আমরা বিয়োগ করছি তখন সবসময় আমরা পূর্ণ সংখ্যায় পাবো। 3 নম্বরে আমরা কি দেখলাম, যে যখন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আমরা গুণ করছি তখন আমরা সবসময় পূর্ণ সংখ্যায় পাবো। কিন্তু 4 নম্বরে আমরা দেখলাম যে যখন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে, যে কোনো দুটো পূর্ণ সংখ্যার মধ্যে যখন আমরা ভাগ করছি, ঠিক আছে, সব সময় আমাদের পূর্ণ সংখ্যা আসছে না। ঠিক আছে, ব্যাস, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। বেশ, এরপর আমরা দেখব শূন্যর ধর্ম। ঠিক আছে, শূন্যের ধর্ম 4 নম্বর দেখছি আমরা। শূন্যর সঙ্গে যদি কোনো সংখ্যা যোগ করা হয়, 1 নম্বর কি দেখবো, যে শূন্যর সঙ্গে যদি কোনো সংখ্যা যোগ করা হয় তাহলে উত্তর আমাদের সবসময় কি আসবে, শূন্য আসবে। না সরি, যদি শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করা হয় তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই আসবে, সংখ্যাটাই পাবো। শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা যদি যোগ করা হয়, যে সংখ্যাটা যোগ করা হয়েছে সবসময় সেই সংখ্যাটা আমরা এখানে পাবো। আচ্ছা, শূন্যর সঙ্গে যদি শূন্য থেকে যদি কোনো সংখ্যা বিয়োগ করা হয়, তাহলে আমাদের এই সংখ্যাটাই পাবো, মানে যে সংখ্যাটা বিয়োগ করছি সেই সংখ্যাটাই পাবো। 2 নম্বরে 3 নম্বরে কি দেখবো আমরা, শূন্যর সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ করা হয় তাহলে কিন্তু আমাদের এখানে উত্তর আসবে সবসময় শূন্য। শূন্যর সঙ্গে যদি
কোনো সংখ্যা শূন্যর সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ করা হয় তাহলে আমাদের এখানে উত্তর আসবে সব সময় শূন্য, ঠিক আছে। আচ্ছা, শূন্যর সঙ্গে যদি আমরা কোনো সংখ্যা ভাগ করি, শূন্যর সঙ্গে কোনো সংখ্যা ভাগ করা যায় না, এটা অসঙ্গত, ঠিক আছে। ব্যাস, এটা হচ্ছে আমাদের শূন্য ধর্ম। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে আচ্ছা এরপর হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা যদি যেমন আমি সংখ্যাটা এ ধরি, এর মাথায় যদি শূন্য থাকে তাহলে সেখানে সবসময় উত্তর হবে আমাদের 1। কোনো সংখ্যার মাথায় পাওয়ার যদি শূন্য থাকে তাহলে আমাদের উত্তর হবে সবসময় 1। এবং শূন্যর মাথায় যে কোনো সংখ্যা থাকুক না, 2, 4, 6, 8, 10 যাই থাকুক, সেটা উত্তর সবসময় আমাদের শূন্যই হবে, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের শূন্য ধর্ম গেল। এরপর আমরা বেশ কিছু সূত্র দেখব। যেমন যদি বলে দেয় যে দুটি সংখ্যার যোগফল এত এবং সেই সংখ্যাগুলির যোগফল এত, তাহলে যে সংখ্যাগুলো দিয়ে যোগ বিয়োগ করা হয়েছে সেই সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম সংখ্যা, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, সেগুলো বার করা। যেমন আমি বলি, আমি একটা উদাহরণ হিসেবে দেখাই। যেমন আমি এখানে বসালাম 8 + 3, আমাদের কত হলো, যোগফল হলো 11। এই সংখ্যাটা কি, এই দুটো সংখ্যা কি যদি আমি 8 - 3 করি তাহলে আমাদের উত্তর কত হবে, 5, ঠিক আছে। তো আমাদের এইগুলো বলে দেবে না, বলে থাকবে কি যে দুটো সংখ্যার মধ্যে যোগফল আসছে 11 এবং দুটো সংখ্যার মধ্যে বিয়োগফল এসছে 5, সেই দুটো সংখ্যারই। তাহলে আমাদের এই যে দুটো সংখ্যার মধ্যে করলাম, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে যে যোগ করলাম বা বিয়োগ করলাম, এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বৃহত্তম সংখ্যা, কোনটা ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। তো এটা বার করার নিয়ম হচ্ছে যে বৃহত্তম সংখ্যা বার করার নিয়ম হচ্ছে, বৃহত্তম সংখ্যা বার করার নিয়ম হচ্ছে যোগফল যোগ বিয়োগফল বাই 2। তাহলে আমাদের যোগফল কত বেরিয়েছে, এটা আমাদের যোগফল, দুটি সংখ্যার মধ্যে যোগ করেছিলাম। আমরা দেখবো শুধু যে এইখানে আমাদের এটার সঙ্গে মিলছে নাকি, এই সূত্রটা দেখে আমাদের এইটা মিলছে নাকি দেখবো। তাহলে আমাদের যোগফল কত বেরিয়েছে, এটা আমাদের যোগফল, যোগফল কত বেরিয়েছে আমাদের 11। তাহলে যোগফলের জায়গায় লিখলাম 11, তলায় যেমন 2 তেমন লিখলাম, যোগ চিহ্ন দিয়ে যোগ চিহ্ন দিলাম, বিয়োগফলের জায়গায় লিখবো আমাদের 5, বিয়োগফলের জায়গায় 5 দিয়ে 5 লিখে দিলাম। আচ্ছা, 11 আর 5 যদি যোগ করা তাহলে আমাদের আসবে 16, 16/2 যদি আমার হচ্ছে 16/2, তাহলে এটা যদি আমরা কাটি উঠে 2 × 1 = 2, 2 × 8 = 16, আমাদের উত্তর আসছে 8। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কি 8 আর 3 এর মধ্যে আমাদের এখানে 8টাই বড় সংখ্যা, 8 আর 3 এর মধ্যে 8টাই আমাদের বড় সংখ্যা, তাই তো। তাহলে আমাদের এই সূত্রটা আমরা এখানে বুঝতে পারলাম যে যদি বৃহত্তম সংখ্যা বার করতে চাই, যে দুটো সংখ্যার মধ্যে যোগ হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের এই সংখ্যাগুলো আমরা চেক করে দেখার জন্য লিখেছি, কিন্তু ওরা এরকম দিয়ে দেবে, ওরা হয়তো দেবে যে দুটো সংখ্যার মধ্যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে যে 11, ঠিক আছে, এবং সেই দুটো সংখ্যারই বিয়োগফল হচ্ছে 5। তাহলে যেই দুটো সংখ্যা যে যোগ করা হয়েছে বা বিয়োগ করা হয়েছে সেই সংখ্যা দুটোর মধ্যে কোনটা বৃহত্তম সংখ্যা এবং কোনটা ক্ষুদ্রতম সংখ্যা। যদি বৃহত্তম সংখ্যা বার করতে যায় তাহলে আমাদের এই সূত্রটা কাজে লাগাতে হবে। বৃহত্তম সংখ্যা সূত্র হচ্ছে যোগফল যোগ বিয়োগফল বাই 2। তো আমাদের এখানে যোগফল কত বেরিয়েছিল, দুটো সংখ্যার মধ্যে 11 বেরিয়েছিল, 11 লিখেছি 11 যোগফলের জায়গায়, ঠিক আছে। এবং বিয়োগফল কত বেরিয়েছিল 5, সেই জন্য বিয়োগফলের জায়গায় লিখেছি 5, তাহলে যেমন 2 আছে তেমন রেখে দিয়েছি, ঠিক আছে। তো 11 আর 5 যোগ করে আমাদের আসছে 16/2। এই 16 যদি 2 দিয়ে কাটাকুটি হয় তাহলে 2 8 16, তাহলে আমাদের 8 আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে 8 আর 3 এর মধ্যে আমাদের 8টাই বড় সংখ্যা, কারণ আমাদের বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম কি। এটাকে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা বার করতে চাইতাম তাহলে কি হতো, সূত্রটা তাহলে কি হতো আমাদের, যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা বার করতে যেতাম তার সূত্র হচ্ছে, ক্ষুদ্র মানে হচ্ছে ছোট, বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে বড় সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে ছোট সংখ্যা। তাহলে এখানের মধ্যে আমরা দেখবো যে এই দুটোর মধ্যে সংখ্যা আমরা জানি না যে এখানে কোন দুটো সংখ্যার মধ্যে হয়েছে, আমরা শুধু বার করবো যে দুটো সংখ্যা দিয়ে যোগ হয়েছে এবং বিয়োগ হয়েছে, যোগ এবং বিয়োগ যে দুটো সংখ্যা দিয়ে হয়েছে সেই দুটো সংখ্যার মধ্যে কোনো ছোট সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বার করার নিয়ম হচ্ছে যে যোগফল বিয়োগ বিয়োগফল। আগেরটা কি করেছিলাম, বৃহত্তম সংখ্যা বার করতে গিয়ে করেছিলাম আমরা যোগ করেছিলাম, আর ক্ষুদ্রতম সংখ্যা বার করতে গিয়ে আমাদের বিয়োগ করতে হবে। যা আছে শুধু দেখে দেখে বসিয়ে দিয়া। যোগফল আমাদের কত বেরিয়েছে 11, যোগফলের জায়গায় 11 লিখে দিলাম, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগফলের জায়গায় কত বেরিয়েছে 5, 5 লিখে দিলাম, তলায় যেমন 2 আছে 2 লিখে দিলাম। তাহলে 11 থেকে যদি 5 বিয়োগ করা হয়, 11 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে কত হবে আমাদের 8, 11 থেকে 5 বিয়োগ করলে 6 আসবে, তাহলে 6/2। আচ্ছা, 6/2 কে যদি কাটা হয় 2 × 1 = 2, 2 × 3 = 6, আমাদের উত্তর আসবে 3। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত পেলাম 3। তাহলে আমরা এইখানেও দেখে বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের ক্ষুদ্রতম সংখ্যা 3, বৃহত্তম সংখ্যা ছিল আমাদের 8 এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে 3। তাহলে আমরা এখানে সূত্র থেকে বুঝতে পারলাম যে বৃহত্তম সংখ্যা বার করার সূত্র আমরা দেখলাম এবং ক্ষুদ্রতম সংখ্যা বার করার সূত্র আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা,
এবার যদি বলে যে দুটি সংখ্যার, এই যে সংখ্যার বলি আমি, দুটো সংখ্যার যোগফল আমাদের 11, কোন দুটো সংখ্যা সেটা আমরা বলে দেয়নি, এটা আমরা বোঝার জন্য করছি, এই সংখ্যা দুটো আমরা বোঝার জন্য লিখছি। এবং বলে যে সংখ্যা দুটোর মধ্যে সেই সংখ্যা দুটোরই বিয়োগফল হচ্ছে আমাদের কত, 5। কি বলছে যে দুটো সংখ্যারই যোগফল হচ্ছে, যে দুটো সংখ্যা যে কোনো দুটো সংখ্যা যোগফল হচ্ছে 11 এবং সেই সংখ্যা দুটোরই বিয়োগফল হচ্ছে আমাদের 5। তাহলে যে সংখ্যা দুটো রয়েছে, মানে এই যে সংখ্যা দুটো, এখানে আমরা দেখতে পাচ্ছি না, দেবে না উপর যে সংখ্যা দুটো কোনগুলো সেগুলো থাকবে না, ঠিক আছে। তাহলে বলবে যে দুটো সংখ্যার মধ্যে, যে সংখ্যা দুটোর মধ্যে যে দুটো সংখ্যা যোগ হয়েছে এইটা এবং বিয়োগ করে এইটা এসছে, সেই সংখ্যা দুটোর গুণ করলে কত আসবে, ঠিক আছে। তো এইটা করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা কি করেছিলাম যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বার করার সময় যে সূত্র দুটো করেছিলাম আলাদা আলাদা করে, সেই দুটো সূত্র করে একসঙ্গে করে দেবো। যেমন এখানে যে গুণফল বার করতে গেলে আমাদের কি করতে হবে, যে যোগফল যোগ বিয়োগফল, এটা আরেকটা হচ্ছে কি, যে যোগফল বিয়োগফল, এইটা তলায় 4 হয়ে যাবে, ওর 2 ছিল এর 2 ছিল, 2 মিলে হয়ে গেল 4, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা করে দেখি উত্তরটা। তাহলে আমাদের যোগফল কত বেরিয়েছে, যোগফল আমাদের বেরিয়েছে 11 লিখলাম, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম, বিয়োগফল কত বেরিয়েছিল 5 লিখলাম, ব্র্যাকেটে দিলাম। আচ্ছা এখানে যোগফল ছিল কত আমাদের, যোগফল বেরিয়েছে আমাদের 11 দিলাম, বিয়োগফল ছিল কত আমাদের 5, বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগফল 5, নিচে কত আছে 4 দিয়ে দিলাম। আচ্ছা সমান, তাহলে 11 থেকে 5 যোগ করলে কত হচ্ছে 16। আচ্ছা দুটো সংখ্যার মাঝে কোনো চিহ্ন নেই, মানে আছে গুণ চিহ্ন আছে, ঠিক আছে। এটা দুটোর একটা সংখ্যা, এটা দুটোর একটা অঙ্ক, তাহলে এটা দুটোর একটা অঙ্ক, এটা দুটোর একটা অঙ্ক, দুটো অঙ্কের মাঝে কোনো যদি চিহ্ন না থাকে তাহলে জানা আমাদের এখানে গুণ চিহ্ন আছে। তাহলে এখানে গুণ চিহ্ন কত, 6 থেকে যদি 11 থেকে যদি 5 বিয়োগ যায় তাহলে কত হবে আমাদের 6, তাহলে আছে 4। আচ্ছা এটা যদি আমরা কাটাকুটি করি কত আসবে আমাদের, কাটাকুটি হলে হবে 4 একে 4, 4 4 এ 16, ঠিক আছে, 4 4 এ 16, তাহলে আমাদের উত্তর আসবে কত, 4 6 এ 24। তাহলে আমরা দেখি এবার গুণ করে, 8 আর 3 যদি আমরা গুণ করতাম তাহলে আমাদের নিশ্চয়ই 24 আসতো। তাহলে আমরা কি পেলাম, যে যেই সংখ্যা দুটোর মধ্যে গুণ যোগ করে আমাদের 11 এসেছিল, সেই সংখ্যা দুটোই যোগ করে বিয়োগ করে আমাদের এসেছিল 5। তাহলে সংখ্যা দুটোর মধ্যে সেই সংখ্যা দুটো, যে সংখ্যা দুটো দিয়ে আমরা যোগ আর বিয়োগ করেছিলাম, দিয়ে আমাদের উত্তর এসেছিল, সেই সংখ্যা দুটোর মধ্যে যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর কত আসবে, সবসময় উত্তর কত, সবসময় উত্তর আসবে আমাদের কত, 24 আসবে উত্তর, ঠিক আছে। গুণফল বার করার সূত্র কি, যোগফল যোগ বিয়োগফল, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যোগফল গুণ বিয়োগফল, যোগফল বিয়োগফল, এখানে একটা গুণ চিহ্ন হবে, ঠিক আছে, ডিভাইড বাই 4, মানে ওই যে ক্ষুদ্রতম সংখ্যার যে সূত্র এবং বৃহত্তম সংখ্যার যে সূত্র, সেই দুটো সূত্রকে আমরা এক করে দিয়েছি। তাহলে আমাদের এখানে যোগফলের জায়গায় 11 বসিয়েছি, বিয়োগফলের জায়গায় 5 বসিয়েছি, যোগ চিহ্ন আমরা দিয়েছি, মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, যোগফলের জায়গায় আবার 11, বিয়োগফলের জায়গায় আবার 5, ঠিক আছে। আচ্ছা এবার তলায় যেমন 4 ছিল আমরা দিয়ে দিয়েছি 4 আর 11 আর 5 যোগ করে হচ্ছে আমাদের 16, গুণ চিহ্ন দিয়েছি মধ্যখানে যে গুণ চিহ্নটা, আর 11 থেকে 5 বাদ দিয়ে হচ্ছে 6, এই 6 বসিয়ে দিয়েছি এখানে, 4 দিয়ে কাটাকুটি করেছি, 4 4 16, তাহলে এখানে 4 6 24। তাহলে আমরা বুঝতে পারছি কি, যে সংখ্যা দুটোর মধ্যে গুণ করলে উত্তর আসবে আমাদের কত, 24 আসবে উত্তর, ব্যাস। কোশ্চেনগুলো কেমন থাকে আগে আমি বলি। কোশ্চেনগুলো থাকে যে দুটি সংখ্যার যোগফল 11 এবং বিয়োগফল 5, হ্যাঁ 5 নয় 3, তাহলে ওই সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি। কোশ্চেনে কি থাকতো, যে দুটি সংখ্যার যোগফল 11 এবং বিয়োগফল 3, তাহলে ওই যে সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়েছে সেই সংখ্যা দুটির মধ্যে কোনটা বৃহত্তম সংখ্যা, মানে কোনটা বড় সংখ্যা। এটা যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখে হতো, এখানে হয়ে যেত কি ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তখন উত্তরে কি দুটো সংখ্যার বিয়োগফল, ঠিক আছে, না বিয়োগফল নয় যোগফলই, দুটো সংখ্যার মধ্যে যোগফল 11, দুটি সংখ্যা এবং সেই সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে আমাদের 3, তাহলে সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, ঠিক আছে।
আচ্ছা, বৃহত্তম সংখ্যা বার করা, ক্ষুদ্রতম সংখ্যা বার করা সূত্র আমি দেখিয়ে দিয়েছি। আর যদি থাকতো যে দুটি সংখ্যার যোগফল এত এবং বিয়োগফল এত, তাহলে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা দুটির গুণফল কত হবে, সংখ্যা দুটির গুণফল কত হবে। ব্যাস, তাহলে পরস্পর তিনটে সূত্র কোশ্চেন কীভাবে আসে সেটা দেখিয়ে দিলাম। প্রথম কোশ্চেনটা কি দেখালাম যে দুটি সংখ্যার মধ্যে যোগ হচ্ছে যে 11, যোগফল হচ্ছে 11 এবং সেই দুটি সংখ্যারই বিয়োগফল হচ্ছে আমাদের 3। তাহলে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি, এটা একটা কোশ্চেন হলো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি দুটি সংখ্যার যোগফল 11 এবং বিয়োগফল 3, তাহলে সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন গেল। ঠিক আছে, দুই ধরনের কোশ্চেন। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন কি আসতে পারে, দুটি সংখ্যার যোগফল 11 এবং বিয়োগফল হচ্ছে আমাদের 3, তাহলে সংখ্যা দুটির মধ্যে যে সংখ্যা দুটি দিয়ে যোগ এবং বিয়োগ করা হয়েছিল সেই সংখ্যা দুটির গুণফল কত। ঠিক আছে, এই রকম এই ধরনের তিনটে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এছাড়াও আরেকটি কোশ্চেন হয়, সেই কোশ্চেনটি হচ্ছে যে দুটি সংখ্যার বর্গের পার্থক্য, দুটি সংখ্যার পার্থক্য সমান হচ্ছে যে যোগফল গুণ বিয়োগফল। আচ্ছা, এই সূত্রটা, এটা একটা সূত্র, দুটি সংখ্যার বর্গের পার্থক্য। এই সূত্রটা যদি আমি এখন বলি তাহলে কেউ বিষয়টা বুঝতে পারবে না, কারণ পরবর্তী ক্লাসগুলো না গেলে এই যে বর্গের কথাটা, এই বর্গের কথাটা গিয়ে সবাই আটকে যাবে, তাই না? তাই এই সূত্র আমি এখন পড়াচ্ছি না, পরবর্তীকালে যখন ক্লাসগুলো পড়াবো তখন এই সূত্রটা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে।